সম্প্রতি আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকে যারা এফডিআর কিংবা ডিপিএস করেছিলেন তারা প্রয়োজনের সময় টাকা উঠাতে পারেননি। তো সেই ব্যাংকগুলো ডিপিএস কিংবা এফডিআর করার পরে গ্রাহকরা তাদের মেয়াদ শেষে কিংবা মেয়াদ শেষ হওয়ার আগেই যারা প্রয়োজনের সময় টাকা উঠাতে চেয়েছিলেন তারা ঠিকঠাক টাকা পাননি। বেশ কয়েকটি ব্যাংক মাসে 5,000 কিংবা সপ্তাহে 5,000 এইভাবে একটা লিমিট দিয়ে দিয়েছিল যে এইভাবে টাকা তুলতে পারবেন, একবারে সব টাকা উঠাতে পারবেন না। সেজন্য অনেকেই এ ব্যাপারে অনেক ভোগান্তির শিকার হয়েছেন। তো সেজন্য এখন 2026 এবং 2027 সালে যারা এফডিআর কিংবা ডিপিএস করতে যাবেন তারা ব্যাংকের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা এই ধরনের সমস্যায় পড়বেন না সেই জিনিসগুলো আমি আপনাদের আজ দেখাবো। ডিপিএস কিংবা এফডিআর করার সময় শক্তিশালী একটা ব্যাংকে ডিপিএস কিংবা এফডিআর করতে হবে, যাতে সেই ব্যাংকটা আপনি যেই 3 বছর কিংবা 5 বছর মেয়াদে যে ডিপিএস বা এফডিআরটা করবেন, সেই 3 বছর বা 5 বছর পরে যেন ভ্যানিশ না হয়ে যায় কিংবা 3 বছর বা 5 বছর পরে তাদের যেন শক্তি কমে না যায়। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা ব্যাংকে কি পরিমাণ রেমিটেন্স আসে, সেই জিনিসটার উপরে ব্যাংকের শক্তি নির্ভর করে। মানে যে ব্যাংক যত বেশি রেমিটেন্স নিয়ে আসে সেই ব্যাংকের শক্তি তত বেশি। তো সেক্ষেত্রে আমি সেটা দেখার জন্য আমি এই যে এখানে লিখবো যে বিবি রেমিটেন্স ইন লাস্ট আপডেট, হ্যাঁ, রেমিটেন্স লাস্ট আপডেট, যেটা এটা বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্সের লাস্ট আপডেটটা দেখাবে। তো এখানে চাপ দেওয়ার পরে যে বাংলাদেশ ব্যাংকের যেই ওয়েবসাইটটা মান্থলি ডাটা অফ ওয়েজ আর্নার্স রেমিটেন্স, এখানে ক্লিক করলে আমার এখানে প্রতি মাসে যেই টাকাটা রেমিটেন্স আসছে এটা আমার দরকার নাই। আমার এই যে লাস্ট আপডেটে চাপ দিলে আমি দেখতে পারবো কোন ব্যাংকে কি পরিমাণ টাকা। এখানে রেমিটেন্স যে ব্যাংক যত বেশি আনবে সেই ব্যাংক তত বেশি শক্তিশালী। তো এছাড়াও আরো কিছু ব্যাপার আছে। এছাড়াও আরেকটা ব্যাপার আছে যেটা আমি একটু পরে আপনাদের দেখাবো। তো এই যে রেমিটেন্সের যে ব্যাপারটা দেখেন, অগ্রণী ব্যাংকে $325 মিলিয়ন, এটা হ্যাঁ মিলিয়ন ডলার রেমিটেন্স আনছিল জুন 2026-এ। আর 1 থেকে 11 জুলাইয়ে এরা $105 মিলিয়ন আনিছে। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বলতে একটা ভালো লেভেলের রেমিটেন্স। মানে অগ্রণী ব্যাংক বেশ শক্তিশালী, কিন্তু অগ্রণী ব্যাংক যেহেতু সরকারি ব্যাংক সেখানে আপনি অ্যাপ সার্ভিস ভালো পাবেন না। আবার হচ্ছে যে ওইখানের ইন্টারেস্ট রেটও খুব একটা বেশি পাবেন না, 6 কি 7 এরকম ইন্টারেস্ট রেট হয়তো দিয়ে থাকে তারা। আবার বেসরকারি ব্যাংক যেগুলো আছে তাদের মতো ওদের সার্ভিসও অত ভালো পাবেন না। সরকারি ব্যাংকে যেরকম সার্ভিস হয় ঢিলে ঢালা এরকম, আপনার ব্যাংকের সবসময় ব্রাঞ্চে দৌড়াদৌড়ি করতে হবে। আর এই যে জনতা, রূপালী, সোনালী এই সবগুলো ব্যাংকই ভালো, মোটামুটি এক মাসে রেমিটেন্স 50 মিলিয়নের উপরে নিয়ে আসে, তারা মোটামুটি ভালো ব্যাংক। হ্যাঁ, আর এখানে বেসিক ব্যাংক যেটা 0.16 এইটা আমরা অ্যাভয়েড করবো, এগুলো আমরা নিব না। তো সেক্ষেত্রে আমি যে বেসরকারি ব্যাংকগুলোর দিকে তাকাই তাহলে এই যে আল আরাফা ইসলামী ব্যাংক 50 মিলিয়ন, আবার এই 1 থেকে 11 তারিখে ভিতরে আনছে 10 মিলিয়ন। এক্ষেত্রে এটা মোটামুটি ভালো একটা ব্যাংক। তারপরে এই যে বাংলাদেশ কমার্স ব্যাংক, এটা অ্যাভয়েড করব। ব্যাংক এশিয়া এটাতে করতে পারি, এটাও ভালো। বেঙ্গল কমার্শিয়াল অ্যাভয়েড করতে হবে। তো এই সব এইভাবে দেখানোর থেকে আমি আপনাদের সব থেকে ভালো এখানে কোনটা আছে আমি বলে দিচ্ছি। ব্র্যাক ব্যাংক দেখেন 273 মিলিয়ন এবং 132 মিলিয়ন। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক একটা ভালো ব্যাংক, কিন্তু এই ব্যাংকের রেটটা অতটা মানে ভালো না। তবে এই ব্যাংক সাস্টেনেবল ব্যাংক, অনেক ভালো একটা শক্তিশালী একটা ব্যাংক, বাংলাদেশের বেসরকারি লেভেলের বলা যায় 1 নম্বর ব্যাংক। তারপরে যে সিটি ব্যাংক যেটা, এটাও ভালো। ঢাকা ব্যাংক ভালো, ইস্টার্ন ব্যাংক ভালো। তারপরে আপনার হচ্ছে ইসলামী ব্যাংক তো অবশ্যই ভালো, কিন্তু ইসলামী ব্যাংকের রেট অতটা ভালো না। তো এই যে তারপরে আছে মার্কেন্টাইল ব্যাংক, ভালো ব্যাংক, মোটামুটি একটা ভালো ব্যাংক, অতটা ভালো না। এমটিবি এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, গত মাসে রেমিটেন্স আসছে 67 মিলিয়ন এবং এই মাসের এই কয়দিনে আনছে হচ্ছে আজকে 11 তারিখ পর্যন্ত আনছে 35 মিলিয়ন। মোটামুটি অনেক ভালো একটা রেমিটেন্স আসছে। তারপরে যে আরও আছে এনসিসি ব্যাংক, এনসিসি ব্যাংকও মোটামুটি ভালো। ট্রাস্ট ব্যাংক 262, এটা অনেক ভালো, সেনাবাহিনীর তত্ত্বাবধানের একটা ব্যাংক। তারপর ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, 91 মিলিয়ন ইউএসডি আনছে গত মাসে এবং এই মাসে আসছে 36 মিলিয়ন। তারপর উত্তরা, এটা অ্যাভয়েড করব। তো আমরা এখান থেকে এই যে ইউসিবি, ট্রাস্ট, তারপরে হচ্ছে আমি আরও পাইছি প্রাইম ব্যাংক, এটা ভালো। এনসিসি ব্যাংক ভালো, এমটিবি ভালো, ইসলামী ব্যাংক ভালো, ডাচ বাংলা ব্যাংক অবশ্যই ভালো, ডাচ বাংলা ব্যাংকও অনেক ভালো।
কিন্তু এদের ইন্টারেস্ট রেট খুব একটা বেশি না। তারপর এই যে ব্র্যাক ব্যাংকও ভালো। তো এইগুলোর মধ্যে এখন আরেকটা যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা আসলে কোনটা? আরেকটা জিনিস যেটা দেখা লাগে সেটা হচ্ছে আপনার এনপিএল রেশো। মানে একটা ব্যাংকের নন পারফর্মিং লোন যেটা, মানে খেলাপি ঋণ কোন ব্যাংকের সবথেকে কম, সেই ব্যাংকটাই আপনাকে চুজ করতে হবে। মানে এনপিএল রেশোটা যেই ব্যাংকের যত কম, সেই ব্যাংকের পারফরম্যান্স তত ভালো। তো আমি এনপিএল রেশোটা আমি কোথায় থেকে পাবো সেটা দেখার জন্য এনপিএল, হ্যাঁ, লোয়েস্ট এনপিএল, কিংবা আপনি আপনার মতো করে সার্চ করলেও পাবেন লোয়েস্ট এনপিএল রেশো ব্যাংক ইন বাংলাদেশ। এটা লিখে আমি সার্চ করছি। এটা লিখে সার্চ করলেই বিশেষ করে আমি খেয়াল করব যে যেই দৈনিক পত্রিকাগুলোতে নিউজ হয়েছে সেই পত্রিকাগুলোতে আমি একটা চার্ট পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমি লোয়েস্ট এনপিএল এর এই যে দি ডেইলি স্টার যেই পত্রিকাটা আছে, এইটা ওপেন করলেই আমি দেখতে পারবো যে কোন ব্যাংকের মানে কত এনপিএল রেশো আছে। অবশ্যই ভালো একটা পত্রিকা বেছে নেবেন যেন তাদের যেই রিপোর্টগুলো সেগুলো ট্রাস্টেড হয়। তো আমি এই যে দেখেন লোয়েস্ট এনপিএল রেশো বাংলাদেশের ব্যাংকের সাজেস্ট করছে, এর মধ্যে সব থেকে কম আছে হচ্ছে সিটিজেন্স ব্যাংক, একটা নতুন একটা ব্যাংক। এটা 1.74 নিয়ে 1 নম্বরে আছে এই ব্যাংকের সব থেকে কম এনপিএল রেশো। কিন্তু তারপরেও সিটিজেন ব্যাংক যেহেতু নতুন একটা ব্যাংক, এই ব্যাংকের দুর্ঘটনা ঘটলেই এই ব্যাংকের খুব মারাত্মক একটা ক্ষতি হতে পারে, এরকম একটা রিস্ক থাকে। সেই জন্য আমি ছোট ব্যাংকগুলোও অ্যাভয়েড করব। এনপিএল রেশিও এটার সব থেকে কম হলেও আমি এটা ছোট ব্যাংক এবং নতুন ব্যাংক হিসেবে এটা আমি হিসেবের বাইরে রাখছি। তবে এই ব্যাংকে মোটা ডিসেন্ট একটা ইন্টারেস্ট রেট দেয়। আমি যেটা দেখছি 12%, 11.5% এরকম ইন্টারেস্ট রেট দেয়, অনেক ভালো। কিন্তু তারপরও আমি এই ব্যাংকটা অ্যাভয়েড করতেছি, আমি লিস্টে রাখতেছি না। এখন ইস্টার্ন ব্যাংক, যেটা ইস্টার্ন ব্যাংক হচ্ছে 2 নম্বরে আছে। ইস্টার্ন ব্যাংক অনেক একটা ভালো ব্যাংক, কিন্তু এই ব্যাংকে আমি যদি দেখি যে ইস্টার্ন ব্যাংকের ইন্টারেস্ট রেট কেমন, হ্যাঁ, ডিপিএস ইন্টারেস্ট রেট, এখানে ডিপিএস রেট পিডিএফটাই ওপেন করি। ইস্টার্ন ব্যাংকের যে ডিপিএস রেটটা মোটামুটি হচ্ছে 9.75%। 3 বছরের 9.75%, 9.75% এরকম, হ্যাঁ। তো এই ব্যাংকটা মোটামুটি অনেক ভালো একটা ব্যাংক, এদের অ্যাপ সার্ভিসও অনেক ভালো। তো আপনি ডিপিএস চাইলে এই ব্যাংকটা করতে পারেন। আর একটা যেটা আছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এটা আমি দেখছি যে এটার হচ্ছে রেমিটেন্স ইনফ্লো অতটা ভালো না। হ্যাঁ, রেমিটেন্স ইনফ্লো যেহেতু ভালো না, এটা আমি বাদ দিচ্ছি। তারপরে এই যে ব্র্যাক ব্যাংক, কিন্তু ব্র্যাক ব্যাংকের ডিপিএস রেটটা একটু কম। আমি যদি দেখাই ব্র্যাক ব্যাংক ইন্টারেস্ট রেট, এই যে 3 থেকে 10 বছরের যে ডিপিএসটা আছে 9%, আর তার আরটিভি 9.25%। হ্যাঁ, এরকম 9% আছে ব্র্যাক ব্যাংকে, ইস্টার্ন ব্যাংকের থেকে একটু কম। তারপরে আমি প্রাইম ব্যাংক যেটা, প্রাইম ব্যাংকেও 9%, ব্র্যাক ব্যাংকের সমান। মানে ব্র্যাক ব্যাংকে একটা মেয়েদের জন্য, যেটা মেয়েদের জন্য 9.25% আছে, কিন্তু মানে এটা শুধুমাত্র মেয়েদের, তারা অ্যাকাউন্ট যারা করে তাদের জন্য 9.25। আর এমনি কনভেনশনাল ব্যাংকিং এর 9% ব্র্যাক ব্যাংকে। আর তারপরে আছে সিটি ব্যাংক, সিটি ব্যাংকের ডিপিএস রেটটা আমি একটু দেখাই। এই যে ইন্স্যুরেন্স ব্যাক ডিপিএস, হ্যাঁ, 7.25%, 9%, 9.5%, 37 থেকে 48 মান, মানে 3 বছর থেকে 4 বছর 9.5%, তারপরে তার উপরে 9.5% পর্যন্ত, হ্যাঁ। তো আরেকটা দেখাই মিডল্যান্ড ব্যাংকটা। আমি যেহেতু এই প্রি রেমিটেন্সে আমি মিডল্যান্ড ব্যাংকের রেমিটেন্সটা অত ভালো একটা অ্যামাউন্ট দেখতে পাইনি, সেজন্য মিডল্যান্ড ব্যাংকটা অ্যাভয়েড করব। তারপর আছে পূবালী ব্যাংক, পূবালী ব্যাংকের ইন্টারেস্ট রেটটাও আমি দেখছি, যেহেতু এই যে পেনশন স্কিম, হ্যাঁ, 7.25%, অতটা একটা বেশি না। তারপর হচ্ছে পূবালী ব্যাংকের কিন্তু রেমিটেন্সটাও মোটামুটি ভালো, 45 এবং 10। অতএব খুব একটা মানে ইস্টার্ন ব্যাংক কিংবা ব্র্যাক ব্যাংক এগুলোর মতো অত বেশি না। তারপরে যেটা আছে মেঘনা ব্যাংক, মেঘনা ব্যাংক অনেক ভালো ইন্টারেস্ট দেয় ডিপিএসে, কিন্তু মেঘনা ব্যাংক নতুন ব্যাংক এবং এটার এনপিএল রেশিও কম আছে, কিন্তু এটা নতুন ব্যাংক। নতুন ব্যাংক হওয়া সত্ত্বেও এদের কিন্তু আমি যেই রেমিটেন্স ইনফ্লোটা খুব একটা বেশি দেখিনি, এই জন্য মেঘনা ব্যাংকটাও এখন আমি অ্যাভয়েড করব।
তারপরে আছে এমটিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যেটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপিএস রেটটা মোটামুটি অনেক ভালো। এরা 10% ইন্টারেস্ট রেট দেয়। দের যে ডিপিএস প্রোডাক্টে এরা 10% ইন্টারেস্ট রেট দিয়ে থাকে। রিটেল লোন, ক্রেডিট, ডিপোজিট, এই যে ডিপোজিট সিম প্রোডাক্ট, হ্যাঁ, এখানে এই যে এদের 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর মেয়াদে সব হচ্ছে 10% করে ইন্টারেস্ট রেট পাবেন। তো এমটিবিটা অনেক ভালো ব্যাংক, এদের অ্যাপ সার্ভিস অনেক ভালো, ডিপিএস ওপেন এবং ক্লোজ করা যায়। আবার এই ব্যাংকে কার্ড ছাড়া ইউজ করতে পারবেন, কার্ড ছাড়া আপনি অ্যাপের মাধ্যমে সব ট্রানজ্যাকশন করতে পারবেন। সেক্ষেত্রে কার্ডের যে ইয়ারলি যে চার্জটা, সেই চার্জটা দিতে হয় না। তো আরেকটা ব্যাংক কমিউনিটি ব্যাংক, খুব একটা বেশি রেমিটেন্স আসে না। কমিউনিটি ব্যাংক যেটা আমি দেখছি যে 0.10, অতএব এটা অ্যাভয়েড করছি। শাহজালাল ইসলামী ব্যাংক, এটা ইসলামী ব্যাংক যেহেতু এটার ইন্টারেস্ট রেটটাও অতটা ভালো পাবে না। আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, ইসলামী ব্যাংকের কিন্তু রেটটা ফিক্সড থাকে না। ইসলামী ব্যাংকের রেটটা তারা প্রফিট শেয়ারিং হিসেবে অনুপাতে ডিভাইডেড করে দেয়। সেক্ষেত্রে আপনি কোনো সময় আপনি আপনার ইন্টারেস্ট 5%ও পেতে পারেন, কোনো সময় ইন্টারেস্ট 6%ও পেতে পারেন, এরকম কোনো ঠিক নাই। তাদের যে ইন্টারেস্ট রেটটা, তাদের ইন্টারেস্ট রেটের কোনো ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে না। এনসিসি ব্যাংকের ডিপোজিট রেটটা মোটামুটি ভালো। এনসিসি ব্যাংকের রেমিটেন্স ইনফ্লোটাও মোটামুটি ভালো। তো এনসিসিতেও যদি আপনার আশেপাশে কোনো ব্রাঞ্চ থাকে তাহলে এনসিসিতে করতে পারেন। তাদের ডিপোজিট রেটটাও মোটামুটি 10%-এর মতো দেয়। ঢাকা ব্যাংকের ডিপোজিট রেটটা একটু কম, উত্তরা ব্যাংকের ডিপোজিট 8-9 এরকম হতে পারে, কিন্তু উত্তরা ব্যাংকের রেমিটেন্সটা একটু কম। উত্তরা ব্যাংকের রেমিটেন্স আসে 2.52, সেক্ষেত্রে আমি এটা অ্যাভয়েড করছি। পরে ঢাকা ব্যাংকের রেমিটেন্স কিন্তু মোটামুটি ভালোই আসে, সেক্ষেত্রে ঢাকা ব্যাংকে ডিপিএস করতে পারেন, কিন্তু এটার হচ্ছে ইন্টারেস্ট একটু কম পাবেন। আর তারপরে ট্রাস্ট ব্যাংক, যেটা ট্রাস্ট ব্যাংকের ইন্টারেস্ট রেট 10% আছে। তো ট্রাস্ট ব্যাংকেও আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন। এই যে স্মার্ট সেভার সিম, হ্যাঁ, এটা হচ্ছে ট্রাস্টেড ডিপিএস সিম। এটাতেই 10% ইন্টারেস্ট দেয়। আর ট্রাস্টের অ্যাপ সার্ভিসও মোটামুটি একটা ভালো, এদের এনপিএসবি ফ্রি, এমটিবিরও এনপিএসবি ফ্রি, এনপিএসবি ট্রাস্ট, তারপরে হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের এনপিএসবি ফ্রি আছে। তো এইগুলোতে আপনি অ্যাপের মাধ্যমে এনপিএসবি যখন ট্রান্সফার করবেন তখন কোনো টাকা কাটবে না। তো ট্রাস্টের আপনার যদি আশেপাশে যদি ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ থাকে তাহলে সেখান থেকে আপনারা ডিপিএস কিংবা এফডিআর করতে পারবেন। তো ট্রাস্ট ব্যাংক অনেক ভালো একটা ব্যাংক, মিলিটারি ব্যাংক, মানে বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত একটা ব্যাংক। সবশেষে যমুনা ব্যাংকের ইন্টারেস্ট রেটটা আমি দেখেছি, একটু আপনাদের দেখাই। হ্যাঁ, এই যে যমুনা ব্যাংকের লাখপতি ডিপোজিট সিম আর মিলিয়নিয়ার ডিপোজিট সিম 9.5%, তারপর হচ্ছে 10%, ও 2 বছরের জন্য 10%, 9.5%এই ধরা যায়। সেক্ষেত্রে যমুনা ব্যাংকের কিন্তু রেমিটেন্সটা যদি আমি দেখি, যমুনা ব্যাংকের রেমিটেন্সটা মোটামুটি এই যে যমুনা ব্যাংক 43 এবং 4.29। আর ট্রাস্ট ব্যাংকে যদি রেমিটেন্সটা দেখেন 262 মিলিয়ন আসছে গত মাসে, এবং এই মাসে এই 10 দিনে আসছে হচ্ছে 73 মিলিয়ন। হ্যাঁ, তার মানে এই ট্রাস্ট ব্যাংক কিন্তু অনেক ভালো একটা ব্যাংক। ট্রাস্ট ব্যাংকে যদি আপনি বাসার আশেপাশে যদি ব্রাঞ্চ থাকে তাহলে ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। আর ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই ব্রাঞ্চে যেতেই হয়। ব্রাঞ্চে না গিয়েও অনেক ব্যাংকে অফার করে যে হচ্ছে অ্যাপের মাধ্যমে খোলা যাবে, এরকম অফার করে, কিন্তু অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পরে আপনার নির্দিষ্ট কিছু লিমিট থাকে, ওই লিমিটের মধ্যে আপনাকে ব্যাংকিং ট্রানজ্যাকশন করতে হয়। আনলিমিটেড সার্ভিস ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে আপনার কাগজপাতি জমা দিয়ে পরে অ্যাকাউন্ট করতে হবে। তো সেক্ষেত্রে ব্রাঞ্চ যদি কাছে থাকে তাহলে সেই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট করাটাই ভালো। আর যেহেতু আমি আমার পাশে এই ব্যাংকগুলোর মধ্যে মোটামুটি এমটিবির ব্রাঞ্চটা আমার কাছে আছে, এমটিবি অথবা ট্রাস্ট। এখন ইন্টারেস্ট রেটের উপর বেস্ট করে এমটিবি অথবা ট্রাস্ট ব্যাংক, এই দুইটা 1 নাম্বার। আর যদি আপনি ইন্টারেস্ট রেটটা একটু কম নিয়েও আরও ভালো ব্যাংক যেতে চান তাহলে ব্র্যাক, সিটি বা প্রাইম এগুলোতে যেতে পারেন। ব্র্যাক, সিটি, প্রাইম বা ইস্টার্ন,
এইগুলোতেও অ্যাপ সার্ভিস অনেক ভালো, কিন্তু ব্র্যাক কিংবা ইস্টার্ন ব্যাংকে মেবি হচ্ছে এনপিএসবি ফ্রি না, তাদের এনপিএসবি ট্রান্সফারে প্রতিবারে 10 টাকা করে কাটে। প্রাইম ব্যাংকে মেবি এনপিএসবি ফ্রি আছে, প্রাইম ব্যাংকে করতে পারেন, এদের 9% ইন্টারেস্টেড। আর ব্র্যাক ব্যাংক বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের মধ্যে 1 নম্বর ব্যাংক। মানে এদের অ্যাপ সার্ভিস অনেক কিছু ভালো। ইসলামী ব্যাংক যদিও রেমিটেন্স আসে অনেক বেশি, কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাপ সার্ভিস অতটা খুব একটা ভালো না। সব দিক দিয়ে যদি হিসাব করা যায় তাহলে ব্র্যাক ব্যাংক অনেক ভালো। ব্র্যাক ব্যাংকে আপনি যদি ইন্টারেস্ট রেটটা একটু কম নিলে সমস্যা না হয়, তাহলে ব্র্যাক ব্যাংকে আপনি অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আর যদি ইন্টারেস্ট রেটটা চান তাহলে আপনি 10% যে ট্রাস্ট ব্যাংক বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই দুইটাতে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার ব্যাংক টিকবে কি টিকবে না সেটার উপরে আপনি ডোন্ট কেয়ার, আপনি কিছু মনে করেন না, আপনি মনে করতেছেন না আপনার ইন্টারেস্ট রেটটা বেশি হলেই চলবে, তাহলে আপনি চাইলে সিটিজেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। সিটিজেন ব্যাংক এখন মোটামুটি আমার দেখা মতে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট দিতেছে তাদের ডিপোজিট প্রোডাক্টে। তাদের সিটিজেন ব্যাংকের যদি আমি ইন্টারেস্ট রেটটা দেখাই, সিটিজেন ব্যাংকে তারা মোটামুটি 11%-এর উপরে, মানে 12%-এর মতো ইন্টারেস্ট দিতেছে। এই যে এইটা কিন্তু 2024 সালের, এটা আসলে ব্যাকডেটেড। এদের ওয়েবসাইটটা অতটা আপডেট না, যার জন্য citizenbank.com স্ল্যাশ ডিপোজিট রেট যেই রুটে এদের যেই রেটটা দেখায়, সেই রেটটা কিন্তু আপনারা ফলো করবেন না। এই রেটটা হচ্ছে অনেক আগের, এইটা পুরনো। এদের নতুন রেটটা দেখতে হলে আপনাকে এই যে নিচে থেকে শিডিউল অফ সার্চ, হ্যাঁ শিডিউল অফ সার্চ, এটাতে দেখতে হবে। শিডিউল অফ, ও সরি, নট শিডিউল অফ সার্চ, ইটস ডিপোজিট রেটস। হ্যাঁ, ডিপোজিট রেটটা এখান থেকে আপনাকে চাপ দিয়ে দেখতে হবে। তো ডিপোজিট রেটটাই দেখার পরে আপনার এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে মানে আপডেটেড যেটা, এই যে জুলাই 1, 2026-এ যেটা আপডেট হয়েছে এদের। যদি আমি ডিপিএস প্ল্যানটা দেখাই, ডিপিএস প্ল্যানটা এই যে ডিপিএস প্ল্যানে এরকম যে 5,000 করে আপনি যদি 3 বছর মেয়াদে করেন 11.25% পাবেন। পরে 5 বছর করলে আপনি 11.5%, 7 বছরে 11.75%, এবং 10 বছরে 12% ডিপিএস ইন্টারেস্টেড পাবেন। তো সেক্ষেত্রে সিটিজেন ব্যাংকের কিন্তু এনপিএল রেশো খুবই কম, কিন্তু এই ব্যাংক খুবই নতুন ব্যাংক এবং এদের ট্রানজাকশন অতটা ভালো, মানে এখনো অতটা মোটামুটি ভালো পর্যায়ে যায়নি। আবার যেই রেমিটেন্সের যে ব্যাপারটা, রেমিটেন্সও কিন্তু খুব একটা বেশি নাই, সেজন্য আমি সিটিজেন ব্যাংকটাকে অ্যাভয়েড করছি এখন আপাতত। কিন্তু আপনি যদি মনে করেন আপনি ভালো মানে ভালো ইন্টারেস্ট রেট দরকার, তাহলে আপনি সিটিজেন ব্যাংকে যেতে পারেন, অথবা মেঘনা ব্যাংকেও মেবি ডিপিএস ইন্টারেস্ট রেট 11% দেয়, এবি ব্যাংকে 11% দেয়। আজকে যেই শক্তিশালী ব্যাংকের কথা বলছি, সেই ব্যাংকগুলো শক্তিশালী ব্যাংক না। যেই রেমিটেন্স ইনফ্লোটা 50-এর উপরে থাকলে আমি বলতে পারবো যে শক্তিশালী ব্যাংক। তো 50-এর উপরে যাদের রেমিটেন্স ইনফ্লো থাকে, তাদের সেই ব্যাংকগুলোতে আপনি যদি ডিপিএস বা এফডিআর করতে পারেন, তাহলে আপনার কোনো ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না। তো যাই হোক, আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ব্যাংকের যেই হচ্ছে ক্রেডিট রেটিং। হ্যাঁ, এখানে আপনি যদি ক্রেডিট রেটিং বাংলাদেশ ব্যাংক এটা দিলে আপনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রেটিং গুলো দেখতে পারবেন। এটা হচ্ছে এই যে 2025-26-এর যে রেটিং গুলো, এই যে ট্রিপল এ যেগুলো, হ্যাঁ সেগুলো হচ্ছে সব থেকে ভালো ব্যাংক, তারপরে ডাবল এ, তারপরে এ। আর এর সাথে যেই মাইনাস প্লাস এগুলো আছে, এর সাথে অ্যাড করে মানে আরো স্তর করা হয়েছে, আরো শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো এই যে শর্ট টার্মের ক্ষেত্রে ST1 যেগুলো, সেগুলো হচ্ছে সব থেকে ভালো। ST2 তার থেকে একটু খারাপ, ST3 তার থেকে আরো খারাপ, ST4 একবারে জঘন্য, মানে এগুলোতে অ্যাকাউন্ট না করাই ভালো। আর ST5 কি আছে, ST5 নাই যেহেতু, ST4ই হচ্ছে সব থেকে, যে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, এটা সব থেকে মানে বাজে একটা ব্যাংক। তো এগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যেটা হচ্ছে লং টার্ম রেটিং এ ট্রিপল এ যেটা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে 1 নম্বর হচ্ছে ট্রিপল এ। হ্যাঁ, এই ট্রিপল এ আমার কোন ব্যাংকগুলোতে আছে আমি যদি দেখি, ট্রিপল এ আমার পাওয়া আছে এই যে এই সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এই সবগুলোতে ট্রিপল এ আছে। এই ট্রিপল এর মানে হচ্ছে এটা গভর্নমেন্ট ব্যাকড, মানে বাংলাদেশ সরকার এগুলোর পিছনে সাপোর্ট দেবে। এই ব্যাংকগুলো যদি ধ্বংস হয়ে যায়, মানে ইরান কিংবা আমেরিকা যদি মিসাইল মেরে এগুলোকে ধ্বংস করে দেয়, বাংলাদেশ সরকার এগুলো আপনার টাকা দিতে বাধ্য।
হ্যাঁ, সেজন্য এগুলো এই যে ব্র্যাকেটের মধ্যে ট্রিপল এ লেখা। বাংলাদেশ সরকারের সাপোর্টে এগুলো ট্রিপল এ রেটিং পাইছে। আর সরকারি সাপোর্ট ছাড়া হচ্ছে এ মাইনাস। এগুলো এটাও মোটামুটি একটা ভালো। তারপরে A3 এটা খুব একটা ভালো না। এ এটা খুব একটা ভালো না। কিন্তু যেহেতু সরকারি সাপোর্ট আছে, সরকার যদি থাকে তাহলে এই ব্যাংকগুলো থাকবে। বেসরকারি যে ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো এই যে মার্কেন্টাইল ব্যাংক ডাবল এ এটা মোটামুটি একটা ভালো, কিন্তু অতটা ভালো না। আর এই যে ট্রিপল এ আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, হ্যাঁ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ট্রিপল এ আছে। ডাচ বাংলা ব্যাংক পিএলসির ট্রিপল এ আছে। ডাচ বাংলা ব্যাংকের আমি রেমিটেন্স যদি দেখি, ডাচ বাংলা ব্যাংকের রেমিটেন্স কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট রেমিটেন্স আসে, 85 এবং 21। কিন্তু এর যদি আমি ইন্টারেস্ট রেট দেখি, ইন্টারেস্ট রেটটা অতটা খুব একটা বেশি ভালো না। আপনি যদি মনে করেন যে শক্তিশালী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ সার্ভিসও মোটামুটি ভালো। যে অ্যাপ থেকে আপনি ডিপিএস কিংবা এফডিআর ওপেন বা ক্লোজ করতে পারবেন। তো এই যে ডিপোজিট প্রোডাক্টস যদি যাই, ডিপিএল ডিপোজিট প্লাস সিম ডিপিএসটাই যদি দেখি, তাহলে 9.5% এদের ইন্টারেস্ট রেট দিতেছে। যদি ইন্টারেস্ট রেট আপনাদের একটু কম হলেও কোনো সমস্যা না হয়, তাহলে ডাচ বাংলা ব্যাংকে অবশ্যই অ্যাকাউন্ট করতে পারেন। ডাচ বাংলা ব্যাংকের যেহেতু ক্রেডিট রেটিং ট্রিপল এ আছে, ট্রিপল এ থাকার কারণে এটা 1 নম্বর ব্যাংক। আবার শর্ট টার্মেও ST1 আছে, সব থেকে ভালো একটা ব্যাংক। পূবালী ব্যাংকেও ট্রিপল এ আছে, পূবালী ব্যাংকও ভালো একটা ব্যাংক। তারপরে আমি যেই সিটি ব্যাংক, ট্রিপল এ সিটি ব্যাংকও অনেক ভালো একটা ব্যাংক। ইউসিবি আছে ডাবল এটা মোটামুটি ভালো, অতটা ভালো না, কিন্তু ইউসিবি ব্যাংকও অনেক ভালো একটা ব্যাংক। এদের পরে ব্যাংক এশিয়ার ডাবল এ প্লাস। পরে এই যে ব্র্যাক ব্যাংক, দেখেন এই দুইটা রেটিং এজেন্সি থেকে এরা অডিট করাইছে, দুইটার থেকেই এরা ট্রিপল এ পাইছে। আবার দুইটার থেকে ST1 সব থেকে ভালো একটা ব্যাংক বলা যায়। তারপরে যে প্রিমিয়ার ব্যাংক গতবার ট্রিপল এ ছিল, কিন্তু এবার ডাবল এ হয়ে গেছে। ডাবল এটাও মোটামুটি ভালো। আবার প্রাইম ব্যাংক পিএলসি এটা ট্রিপল এ পাইছে। প্রাইম ব্যাংকেও আপনি করতে পারবেন, শক্তিশালী একটা ব্যাংক। পরে আমরা যেটা আলোচনা করছি যে এমটিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটাতে এই যে ডাবল এ প্লাস ST2 রিটার্ন, এটা মোটামুটি ভালো। তারপরে হচ্ছে আহ, এই যে ন্যাশনাল ব্যাংক বিবিবি সবসময় অ্যাভয়েড করবেন, এগুলো একদমই ভালো না। ST3 আপনি পাবেন কি পাবেন না, আপনাকে এই যে এরকম ঝামেলায় পড়তে হবে। আবার এই যে আমি যে প্রথমে যেরকম বলছিলাম যে হচ্ছে কিছু কিছু ব্যাংকে ঝামেলা হয়েছে, কাস্টমাররা তাদের ডিপিএস কিংবা এফডিআর এর টাকা পায়নি, এবং যারা ডিপোজিট করে রাখছিল তারাও কোনো টাকা পায়নি। সেই ব্যাংকগুলোর মধ্যে এই ন্যাশনাল ব্যাংক একটা, যারা 5,000 করে সপ্তাহে মনে হয় টাকা দিছে, এটা আমি শুনছিলাম। তারপরে যে সাউথ ইস্ট ব্যাংক ডাবল এ রেটিং পাইছে, এটা মোটামুটি ভালো। পরে এই যে ট্রাস্ট ব্যাংক, যেটা ট্রাস্ট ব্যাংক খুবই একটা ভালো ব্যাংক, A1 যেটা রেটিং আছে। আর শর্ট টার্মে ST1 এটা সব থেকে মানে খুবই ভালো একটা ব্যাংক। ট্রাস্ট ব্যাংকের রেমিটেন্সও আমরা দেখছি অনেক ভালো একটা অনেক ভালো রেমিটেন্স। পরে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বাইরের একটা ব্যাংক, যার জন্য এটা আমি হিসাবের মধ্যে ধরছি না। আর এই যে নিউ ব্যাংক যেগুলো, যে সিটিজেন ব্যাংকের কথা বললাম, সিটিজেন ব্যাংকের এই যে দেখেন রেটিং পাইছে মানে খুব একটা ভালো না। ST3 শর্ট টার্ম মানে অ্যাভয়েড করার মতো একটা ব্যাংক। আর ST2 এ ST1 এর কোনো ব্যাংকই নাই নিউ ব্যাংকের মধ্যে, হ্যাঁ, ST1 যেহেতু নাই সেজন্য আমি নিউ ব্যাংকের সবগুলো ব্যাংকই মোটামুটি অ্যাভয়েড করলে ভালো। এই যে ST2 এ এ প্লাস মানে ট্রিপল এও নাই, আবার ST1ও নাই, যার জন্য আমি এই নিউ ব্যাংকগুলো একেবারেই মানে অ্যাভয়েড করতে বলছি। আর আপনারা যদি মনে করেন যে না আমার ইন্টারেস্টেড বেশি দরকার, আর ব্যাংক থাকবে কি থাকবে না তা নিয়ে আমার অত মাথা ব্যথাও নাই, তাহলে আপনারা এগুলোতে করতে পারবেন। এগুলোতে ইন্টারেস্ট রেট মোটামুটি একটা ভালো ইন্টারেস্ট দেয়। তো ফার্স্ট আপনি দেখতে পারেন হচ্ছে ট্রাস্ট ব্যাংক, যেটা ট্রাস্ট বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে থাকা একটা ব্যাংক, সেটা আপনি দেখতে পারেন। এদের অনেক ভালো রেমিটেন্স আসে, আবার এদের শর্ট টার্ম এবং লং টার্ম দুইটাতেই এদের ক্রেডিট রেটিং অনেক ভালো। তো সেক্ষেত্রে ট্রাস্ট ব্যাংক দেখতে পারেন, না হলে এমটিবি দেখতে পারেন। আর আরেকটু যদি আপনি কম ইন্টারেস্টেড চান, তাহলে ব্র্যাক ব্যাংক কিংবা সিটি ব্যাংক দেখানো যেই প্রসেসগুলো সেগুলো ফলো করে যদি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনারা ঠকবেন না। ভবিষ্যতে এরকম ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
ব্যাংকিং এর টাকা পাওয়া নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।